আসসালামু আলাইকুম বন্ধুরা। যদি প্রাচীন বঙ্গদেশের নকশা বা অবিভক্ত স্বাধীন বাংলার নকশা দেখা যায়, তাহলে আমরা কেবল এই ভূমির 28% অঞ্চলকেই কন্ট্রোল করে থাকি, যেখানে ভারত প্রাচীন বঙ্গদেশে প্রায় 60 ভাগ এবং মায়ানমার 12 ভাগ ভূমি অবৈধভাবে দখল করে রেখেছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর এই ধরনের ইনলিগাল অকুপেশন শুধু আমাদের সভরেনিটির জন্যই চ্যালেঞ্জ না, বরং বাংলাদেশের জন্য অনেক বড় মাপের একটি স্ট্র্যাটেজিক লসেরও কারণ। ভারতের সাথে বাংলাদেশের ভূমি সীমান্ত বিরোধ এতটাও জটিল না হলেও মিয়ানমারের সাথে সীমান্ত বিরোধ আস্তে আস্তে বড় আকার ধারণ করছে। মায়ানমারের বিভিন্ন সময় এই সীমান্ত ব্যবহার করে বাংলাদেশের মধ্যে তাদের জনসংখ্যাকে অবৈধভাবে পুশ ইন, রোহিঙ্গা সংকট তৈরি এবং মাঝে মাঝে কক্সবাজারকে তাদের মানচিত্রের অংশে দেখিয়ে তারা তাদের সীমান্তকে এক্সপ্যান্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে মিয়ানমার বাংলাদেশের পূর্ববর্তী অবিভক্ত বাংলার 36,762 বর্গ কিলোমিটার এরিয়াকে অবৈধভাবে দখল করে রেখেছে এবং এখানেই তারা ক্ষান্ত হয়নি, বরং ফার্দার এক্সপ্যান্ড করার প্রক্রিয়া তারা কোনো না কোনোভাবে চালিয়ে যাচ্ছে। যদিও মিয়ানমারের এই অবৈধ দখলকে 1947-এ শুরু হয়েছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশের ডিফেন্স ফোর্স সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। এখন খবরের পাতায় হরহামেশাই এমন শিরোনাম পাওয়া যাচ্ছে যেখানে আরাকানকে বাংলাদেশের সাথে পুনরায় ইন্টিগ্রেট করার কথাবার্তা চলছে। রাশিয়া ইউক্রেন ইনভেনশনের পরে এই ধরনের চিন্তাভাবনাতে ফার্দার ফিউল প্রদান করা হচ্ছে। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা এটা আলোচনা করব যে কিভাবে সুপার পাওয়ার আমেরিকা বাংলাদেশকে সাহায্য করতে পারে আরাকানকে পুনরায় বাংলাদেশের সাথে ইন্টিগ্রেট করার জন্য। এর সাথে সাথে আমরা এটাও আলোচনা করব যে এই প্রক্রিয়াটি এক্সিকিউট করার জন্য বাংলাদেশকে কেমন পলিসি অ্যাপ্লাই করতে হবে, এছাড়া পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমাদের ফরেন পলিসি কেমন হতে হবে এবং আমেরিকার সাথে ফরেন পলিসি কোন ডিরেকশনে এক্ষেত্রে নেওয়া লাগতে পারে। এছাড়া সম্পূর্ণ অপারেশনটিতে আমেরিকা কিভাবে বাংলাদেশকে সাহায্য করতে পারে তার পসিবিলিটি এবং প্রবাবিলিটি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বন্ধুরা, আরাকান 36,762 বর্গ কিলোমিটার এরিয়া কভার করে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে, যেটি মোস্টলি অংশ পাহাড়, নদী, সমুদ্র, অরণ্য, উপত্যকা প্রভৃতি প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে এই অঞ্চলটি অবস্থিত। এর উত্তরে মায়ানমারের সিন রাজ্য, পূর্বে ম্যাগওয়ে ব্যাগো অঞ্চল এবং আইএমইআর ওয়াদি অঞ্চল, পশ্চিমে বঙ্গোপসাগর এবং উত্তরে পশ্চিমে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ অবস্থিত। আরাকানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ভিক্টোরিয়ার উচ্চতা 3063 মিটার বা 10,049 ফুট। রাখাইন প্রদেশ মূল বার্মা থেকে পৃথক করে রেখেছে এই পর্বতশৃঙ্গটি। রাখাইন রাজ্য, চেদুবা এবং মাইঙ্গা দ্বীপের মতো বেশ কিছু দ্বীপও আছে। ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলে আরাকানের সংস্কৃতি, সামাজিক এবং অর্থনৈতিকভাবে মিয়ানমারের কিন্তু কখনোই অংশ ছিল না। 1824 সালে ব্রিটিশ মারমা যুদ্ধে আরাকান ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত হয়। বার্মিজ রাজা বুদাপোয়া কর্তৃক 1784 সালে মিয়ানমারের সাথে সম্পৃক্ত করার আগ পর্যন্ত আরাকান ছিল স্বাধীন রাজ্য, কিন্তু 1940 সালে মিয়ানমারের স্বাধীনতা লাভের সময় ব্রিটিশরা আরাকানের সার্বভৌমত্ব রেঙ্গুনের কাছে ন্যস্ত করে। জাতিসংঘে 1514 ষষ্ঠ প্রস্তাব মোতাবেক আরাকানের সার্বভৌমত্ব বার্মা ইউনিয়নের কাছে ন্যস্ত করা ছিল অবৈধ। 1948 সালে মিয়ানমার আরাকানের স্বায়ত্তশাসন প্রদান করেছিল, কিন্তু 1962 সালে এক ডিগ্রি বলে যে জেনারেল নে উইনের নেতৃত্বে সামরিক জান্তা সরকার আরাকানের স্বায়ত্তশাসন প্রত্যাহার করে। একই সময় স্বাধীন সার্বভৌমত্ব আরাকানের প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বসবাস বেশি ছিল। স্বাধীনতা প্রদানকালে ব্রিটিশ সরকার আরাকানের স্বায়ত্তশাসন সহ মিয়ানমারের সাথে সংযুক্ত করে দিয়ে যায়, কিন্তু জেনারেল নে উইনের সামরিক সরকার 1962 সালে আরাকানের স্বায়ত্তশাসন রহিত করে এবং পরে মুসলমানদের বহিরাগত হিসাবে গণ্য করে এবং তাদের শুধু দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেননি। মুসলমানদের উপরে অমানবিক অত্যাচার, নির্যাতন বৃদ্ধি করে এই জান্তা সরকার, যাতে মুসলমানরা সে দেশ ত্যাগ করতে বাধ্য হয়, যা আজও কিন্তু অব্যাহত আছে রোহিঙ্গা জেনোসাইড রূপে। 1947-এ পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু রাখাইনের মুসলিম নেতাদের কখনোই গুরুত্ব দেননি। তিনি তাদের বলেছিলেন, তোমাদের নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষের সাথে নতুন ঝামেলা সৃষ্টি করতে চায় না। বার্মা আলাদা রাষ্ট্র, এতে ভারত পাকিস্তানের আন্দোলন বাধাগ্রস্ত হতে পারে। অথচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাকে একসময় আরাকান পর্যন্ত বিস্তৃত করেছিল। আরাকান ও বাংলার মাঝে তখন কোনো আন্তর্জাতিক সীমারেখা ছিল না। ভারত ও পাকিস্তানের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট জিন্নাহ তথা মুসলিম লীগের শীর্ষ নেতৃত্বের
অদূরদর্শিতার কারণে মূলত রোহিঙ্গা মুসলিমরা আজও নির্যাতিত হচ্ছে। তখন আরাকান পাকিস্তানের অন্তর্ভুক্ত হলে এই অঞ্চল আজ বাংলাদেশের অধিভুক্ত থাকতে পারত, যেমন আজ আসাম ভারতের অংশ। ঐতিহাসিকভাবে কিন্তু আসামও ছিল একসময় স্বতন্ত্র ভূখণ্ড, পরে বর্মীরা সেটাও কিন্তু দখল করে নেয়। দীর্ঘ যুদ্ধের পরে ইয়ান্ডাবু সন্ধি বা চুক্তির মাধ্যমে 1826 সালে 28 ফেব্রুয়ারি আসাম ভারতবর্ষের বা ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশ বাহিনীর তরফ থেকে স্যার আর্চিবোল্ড ক্যাম্পবেল ও ব্রহ্মদেশ বা মিয়ানমারের তরফ থেকে লেগাইন গোয়েনের রাজ্যপাল মহামিন লা কিওটন এই চুক্তিপত্রে স্বাক্ষর করে আসামকে ভারতের অন্তর্ভুক্ত করে দেন। আমরা যদি বর্তমান সময়ে মিয়ানমারের এই আরাকান স্টেটটি দেখি, তাহলে এই অঞ্চলটিতে বার্মিজ আর্মি বা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে। মিয়ানমার মিলিটারি বিভিন্ন সিক্রেট ডকুমেন্ট অনুসারে মিয়ানমার রাখাইনের উপরে অকুপেশনকে একটি গ্রেট মুভ বলে ধরে নেয়, কারণ তারা রাখাইনে স্ট্রেন্থ বৃদ্ধি করার মাধ্যমে মায়ানমারের নেভি বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীকে চাপে রাখতে পারবে বলে মনে করে এবং প্রয়োজনে আরাকানকে ব্যবহার করেই তারা ঢাকা পর্যন্ত রিচ করতে পারবে। তো এগুলোই ছিল আরাকানের বাংলাদেশের উপরে স্ট্র্যাটেজিক অবস্থান ও বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বন্ধুরা, বর্তমানে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতিতে কোনো দেশ কোনো দেশের পার্মানেন্ট বন্ধু নয়। 1969 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চায়না প্রায় 7 মাস একটি অঘোষিত মিলিটারি অ্যাকশনে জড়িয়ে গিয়েছিল তাদের সীমান্তকে কেন্দ্র করে, যেখানে রাশিয়াকে কাউন্টার করার জন্য চায়না আমেরিকার সাহায্য নিয়েছিল। আজও যদি চিন্তা করেন তাহলে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে চীন সর্বদাই আছে, কিন্তু এক্সপার্টরা কিন্তু এটা মনে করে থাকেন রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধে চীন মূলত রাশিয়ার সাথে নয় বরং ন্যাটোর বিরুদ্ধে অবস্থান করছে। এক্সপার্টরা এটাও বলে থাকেন রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধে সরাসরি চীন অংশগ্রহণ না করে আমেরিকা এবং ন্যাটোর উপরে চীন চাপ প্রয়োগ করতে যাচ্ছে। এক্সপার্টরা আলো বলে থাকেন যে আমেরিকা এবং চায়নার মধ্যে অনেক ধরনের ন্যাশনাল ইন্টারেস্ট ইস্যুতে দ্বিমত আছে, যেগুলো পরবর্তী যে কোনো সময়ে একটি বড় ধরনের যুদ্ধ বা কনফ্লিক্টে তৈরি করতে পারে। এই ইন্টারেস্টগুলোর একটি হলো সেন্ট্রাল এশিয়া, অন্যটি হলো মিডল ইস্ট। অনেক আমেরিকান অ্যানালিস্টরা চীনের সেন্ট্রাল এশিয়া এবং মিডল ইস্টের উপরে বেড়ে যাওয়া প্রভাব সম্পর্কে কমেন্ট করেছেন, যেখানে আমেরিকান প্রভাব ছিল আগে। মিডল ইস্টে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের মতো দেশসমূহে চীনের মিলিটারি টাইজ আমেরিকার জন্য সিরিয়াস কনসার্নের বিষয়। জিবুতি, গোয়াদার, চাবাহার চাইনিজ নেভির উপস্থিতিতে হরমুজ প্রণালী এবং বাব এল মানদেবের চাইনিজ ইনফ্লুয়েন্স বৃদ্ধি করেছে। রাখাইনে চাইনিজ পোর্ট ইনফ্রাস্ট্রাকচার নির্মাণের মাধ্যমে আমেরিকার সামনে নতুন মাত্রার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। চায়না 15টি আরব দেশের সাথে মেরিটাইম কর্পোরেশন স্থাপন চুক্তি স্বাক্ষর করে রেখেছে, যেখানে মিলিটারি সম্পর্কের বিষয়টিও উল্লেখ আছে। আমেরিকা বরাবরই চাইনিজ এই এক্সপ্যান্সকে কাউন্টার করতে চাচ্ছে। আমেরিকা তার পূর্ব অভিজ্ঞতার মাধ্যমে এটা জানে যে চায়না তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য বন্ধু কিংবা শত্রু কারোর কথাই চিন্তা করে না। এদিকে আমেরিকাকে দক্ষিণ এশিয়ার মধ্যে প্রেজেন্ট ধরে রাখার জন্য চায়নাকে কাউন্টার করতেই হবে, না হলে চায়না পাকিস্তান, শ্রীলঙ্কাতে যেমন লোন দেবার মাধ্যমে তাদের উপরে একটি প্রভাবশালী প্রভাব বিস্তার করেছে, তেমন মিয়ানমারের ইকোনমি দুর্বল হবার কারণে সেখানেও চাইনিজ ইনফ্লুয়েন্স আরও বেশি থাকবে এবং মিয়ানমারকে ব্যবহার করে চীন বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চলে একক কর্তৃত্ব বিস্তার করতে পারে এবং ভারত মহাসাগরে একক কর্তৃত্ব বিস্তার করতে পারে। এই সব কিছু যদি আমেরিকার দিক থেকে বা আমেরিকার পার্সপেক্টিভ দিক থেকে চিন্তা করেন, তাহলে আমেরিকা বাংলাদেশের সাথে একটি টাইস একত্রিত হয় বা বাংলাদেশ আমেরিকার একটি মিলিটারি কর্পোরেশন একত্রিত হয়। এই মিলিটারি কর্পোরেশনটি যদি একত্রিত হয় তাহলে মিয়ানমারের বিপক্ষে আমেরিকা বাংলাদেশের সাথে অবস্থান করবে। আমেরিকার জন্য বাংলাদেশ শুধু একটি ট্রেডিং পার্টনারই নয়, বরঞ্চ এখন জিও পলিটিক্যাল লোকেশনের কারণে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ডেস্টিনেশন। মায়ানমারের বিরুদ্ধে বাংলাদেশকে মিলিটারি অ্যাকশন বা কূটনৈতিক প্রস্তাবের বিষয়ে সমস্ত কিছুতেই আমেরিকাকে যে সাথে পাবে বাংলাদেশ, তার ইঙ্গিত আমেরিকা 2015 সাল থেকে বারবার দিয়ে যাচ্ছে বাংলাদেশকে। কিছু স্বার্থান্বেষী মহল তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য বাংলাদেশের সামর্থ্যকে বা বাংলাদেশের সার্বভৌমত্বকে এক্ষেত্রে নিলাম করছে বারবার। তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মিয়ানমারের বিরুদ্ধে বড় ধরনের কোনো অ্যাকশনে যাচ্ছে না। কোনো বড় ধরনের এমন ডিসিশন নিতে হলে অবশ্যই
সেই ক্ষমতা বা সেই সরকারকে জনগণের পরিচালিত সরকার হওয়া প্রয়োজন। সেনাবাহিনী এবং জনগণের ভিতরে একটি আত্মার সম্পর্ক থাকা প্রয়োজন। শুধু সেনাবাহিনী না, জনগণকে সাথে নিয়েই এই ধরনের মিলিটারি অ্যাকশন পরিচালনা করতে হয়। আমেরিকা সহ পশ্চিম দেশগুলো একই সাথে ইউএনের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বাংলাদেশকে মিয়ানমারের বিরুদ্ধে পুরোপুরি সাপোর্ট করবে। পরবর্তীতে জিওপলিটিক্যাল সিচুয়েশনে বাংলাদেশের জন্য জরুরি যে মিয়ানমারের বিরুদ্ধে স্ট্র্যাটেজিক ডমিনেন্স বৃদ্ধি করা, আর এখানে মিয়ানমারের আরাকান রাজ্যটি ইম্পর্টেন্স থাকে সর্বাধিক। এখন যদি বাংলাদেশ বিভিন্ন প্রিন্ট মিডিয়া বা সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাথে এই রাজ্যটির অংশ হিসাবে ম্যাপ প্রকাশ করে দেখায়, তাহলে মিয়ানমার অলরেডি প্রেসারে পড়ে যাবে এবং তারা অলরেডি অফেন্সিভ মুড থেকে ডিফেন্সিভ মুডে চলে যাবে। এর জন্য বাংলাদেশকে একটি সুনির্দিষ্ট মিলিটারি স্ট্র্যাটেজিক পরিকল্পনার প্রয়োজন পড়বে, যেটা বাংলাদেশের মিলিটারি লিডারশিপকে ইনশিওর করতে হবে। পরিবার ভিত্তিক দুর্নীতিবাজ মূর্খ রাজনীতিবিদদের সরিয়ে উচ্চশিক্ষিত এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের দেশের রাজনীতিতে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সরকারের দায়িত্ব দিতে হবে। এই ধরনের কাজটিও কিন্তু দেশের মিলিটারি এস্টাবলিশমেন্টের, কারণ মিলিটারি এস্টাবলিশমেন্টই হলো বাংলাদেশের রক্ষাকর্তা, বাংলাদেশের চোখ, কান, মুখ এবং হাত। আরাকানকে টেকওভারের মাধ্যমে বাংলাদেশের সভার্নিটি শুধু ইনশিওর হবে না, বরঞ্চ চট্টগ্রামের মধ্যে গড়ে ওঠা সন্ত্রাসী গ্রুপগুলোকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে। এর মধ্যেই 25 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের মধ্যে থাকা বাংলাদেশের জন্য একটি আপার হ্যান্ড বলে প্রমাণিত হবে। মিয়ানমারের বিরুদ্ধে আমরা এই রোহিঙ্গাদের কাজে লাগিয়ে মিয়ানমারের আরাকান রাজ্যে ব্যবহার করতে পারবো, যেমনটি পাকিস্তান পস্তু রিফিউজিদের দিয়ে আফগানিস্তানে সোভিয়েতদের বিরুদ্ধে যুদ্ধ, পরে আমেরিকা এবং সর্বশেষ ভারতের বিরুদ্ধে লড়েছিল। তো বন্ধুরা, এইখান পর্যন্তই আমরা এটাই আলোচনা করছি যে ওই পসিবিলিটিগুলো সম্পর্কে, যে কিভাবে আমেরিকা আরাকানকে পুনরুদ্ধার করতে বাংলাদেশকে সাহায্য করতে পারে। এই ভিডিওতে আপনার ওপিনিয়ন কি কমেন্ট করে জানান। পরবর্তীতে কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানান। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন।